উপস্থিত আলোকচিত্র অনুরাগী শ্রোতৃমণ্ডলী, আমার পাশে উপবিষ্ট রফিজ ভাই, রফিজ আহমেদ নাকভি এবং দুজনে আমার বন্ধু ও সভাপতি নাসির আলী মামুন। তাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই আমার, কারণ হচ্ছে যে তাদের সঙ্গে মিলেমিশেই আলোকচিত্র সম্পর্কে আমার কিছুটা ধারণা হয়েছে, আর আলোকচিত্র বিষয়ে কিছুটা লেখালেখিও করেছিলাম এক সময়। তো নাইমুদ্দিন আহমেদকে আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং সেই সঙ্গে বলতে চাই যে আলোকচিত্র শিল্পের এই পথিকৃৎ মানুষগুলো, তারা কি আমাদের জাতির সাংস্কৃতিক ইতিহাসে যথাযোগ্যভাবে স্থান পেয়েছেন? আমি সামান্য পড়ালেখা করি, আমি জানি যে পান নাই তারা। এবং আলোকচিত্র নিয়ে যে শিল্পকলা একাডেমি আজকের এই স্মৃতিসত্তর ভবিষ্যৎ পর্যায়ে আলোকচিত্রকে অঙ্গীভূত করেছেন, এই জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আমি ধন্যবাদ জানাই লিয়াকত আলী লাকি ভাইকে, আমাদের এখানে মিনি করিম আছেন পরিচালক চারুকলার, তারাই এগুলো আয়োজন করেছেন। এটার জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আলোকচিত্রকে তারা মনে করেছেন যে স্মৃতিসত্তা ভবিষ্যৎ বলে যেই ব্যাপারটি আমাদের সারা দেশব্যাপী মেধাবী মানুষদের মানচিত্রায়নের জন্য আমরা করে থাকি, তাতে অবশ্যই আলোকচিত্র থাকা দরকার। তো নাইমুদ্দিন আহমেদের সঙ্গে আমার 2-4 বার দেখা হয়েছে, আপনারা তার জীবনী পড়েছেন। আমি যখন তাকে দেখেছি পারিলে বা অন্য দু একটি জায়গায়, তিনি স্বভাবতই বিমর্ষ, বিশেষত 1971 এবং তার স্ত্রী বিয়োগ বোধহয় একটি বড় কারণ আমার মনে হয় যে। এবং নাইমুদ্দিন কী ধরনের মানুষ ছিল এটা বোধহয় আমাদের একটু জানা দরকার। ছবি আমরা দেখব, ছবি নিয়ে দু একটা কথা বলবো। নাইমুদ্দিনকে আমি যখন দেখি তখন এই কালীগঙ্গা নদীটার নাম কি কালীগঙ্গা? আপনাদের বাড়ির পাশের নদীটার, হ্যাঁ, আর বাড়ির পাশের নদীটার নাম পারিলের নদীটা। কালীগঙ্গা নদীর পাড়ে আমি তাকে দেখতে পাই, হ্যাঁ। এবং আমি তাকে তখন চিনি নাই, কারণ হচ্ছে যে আমাদের যে দৃষ্টিভঙ্গি শিক্ষিত হলে তথাকথিত, তাহলে আমরা অনেকেই চিনি না। একটি কালো মানুষ বিশাল দেহী লুঙ্গি পরে এই নদী পাড়ে বসে আছেন, আমি তাকে চিনি নাই। আমি নদী দেখতে দেখতে হঠাৎ জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কি এখানে? বলে হ্যাঁ। আমার নাম নাইমুদ্দিন। তো আমি ভাবি নাই যে এই সেই নাইমুদ্দিন নদীর পাড়ে বসে আছে। এটা বলার পেছনের কারণ এই যে যারা এইভাবে লুঙ্গি পরে নদী পাড়ে বসে থাকে তাদের আমরা চিনি না। আমরা শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা, তারা এগুলো চিনি না। আমরা চিনেও চিনি না। আমরা জানি যে জয়নুল আবেদিনও এই নদী পাড়ে বসা মানুষ। নদী নাইমুদ্দিনকে জন্ম দিয়েছে, প্রথম খুলে দিয়েছে, এই কথাটা এসে নাজমের লেখাতেও আছে। আর সেটা উনি পড়েননি, পড়লে ভালো হতো। আর এই নদীর দেখতে দেখতেই তিনি এই নদীর সারল্য তার মধ্যে কাজ করেছে, বাংলার নিসর্গ প্রকৃতি তাকে শোধিত করেছে। এবং পরবর্তী সময়ে কেন মুক্তিযুদ্ধের বিষয়টা তারা একটু ঝুঁকি নিলেন, তিনি তো ঝুঁকি না নিলেও পারতেন, তিনি তো এমনিতেও বিখ্যাত হয়ে গেছেন ততদিনে। কিন্তু ঝুঁকি নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে বাংলার মানুষ, কৃষি বাংলা, জেলে বাংলা বলতে আমরা যা বুঝি, সেই সত্যিকার বাংলার প্রকৃতি, মানুষ, জনজীবন ভালোবেসে যে মানুষগুলোর যে বিশ্বাসে, যে ভাবনায়, যে চিন্তায় স্থির হয়েছিলেন যে এটাই আমার দেশ, এটাই আমার সোনার বাংলা, এই মানুষগুলোই আমাকে ফসল ফলিয়ে খাওয়ায়, এই মানুষগুলোই আমার মাছ ধরে খাওয়ায়। অর্থাৎ এই কালো মাটি চষে যে সোনার ফসল ফলায়, যেই কালো জল থেকে রূপালী মাছ ধরে, এরা যদি কোনো দিন না থাকে তাহলে সভ্যতা টিকবে না। এই একই রকমের অঙ্গীকারাবদ্ধ কিছু মানুষ আছেন, তাদের গতিপথ আমরা আসলে জানি না, তাদের চলাচল। একজন জয়নুল আবেদিন, একজন কামরুল হাসান, একজন এস এম সুলতান, একজন নাইমুদ্দিন আহমেদ, একজন নওয়াজেশ আহমেদ,
এদেরকে আমরা আসলে চিনতে পারি না। এদেরকে আসলে রাষ্ট্র কখনো চেনে না, দুঃখজনক হলেও সত্য। আমাদের মতো রাষ্ট্র, এদেরকে চেনে দেশ। দেশ আর রাষ্ট্র এক জিনিস না, এদেরকে চেনে দেশের মানুষ। রাষ্ট্রের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, এরা আসলে নাইমুদ্দিনকে অনুভব করতে পারে না। আজকে যেটা করছে এই জন্য আমি আগেই ধন্যবাদ জানিয়েছি, কারণ নাইমুদ্দিনের যেসব ছবি আমরা দেখি প্রকৃতি এবং মুক্তিযুদ্ধের বিষয়ে, এই মুক্তিযুদ্ধের ছবিগুলো এত বড় দলিল যে এই একটি ছবি দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়, এই অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত ধারণাটা কীভাবে মূর্ত হয় তার এটা প্রমাণ দেওয়া যায় যে কত লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই সোনার বাংলা আমরা কে অনুভব করি, 2 দিন পরে কে অনুভব করবে, কোন মহাপরিচালক, কোন অধ্যাপক, কোন এমিরেটাস, কোন আমলা, কোন সচিব, কোন মন্ত্রী, সব তো মরে যাচ্ছে। এই কথাগুলো বলার পেছনের কারণ এই যে আজকে এই আলোকচিত্রের কোনো গুরুত্বপূর্ণ সংগ্রহ আমাদের নেই। এমন কোনো একটা বই নেই যে বইটা নিয়ে প্রাইম মিনিস্টার বা উল্লেখযোগ্য কোনো সম্মেলনে গেলে বলতে পারেন যে এই আমার আলোকচিত্রের ইতিহাস, এই আমার শাশ্বত বাংলা, এই আমার 1971, আপনাকে গিফট দিলাম। এক দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীকে আমাদের প্রধানমন্ত্রী দিবেন, আমরা এই ভিশনটা কি ধারণ করতে পারতাম না? এটা কি খুব ডিফিকাল্ট ছিল? আমার কাছে মনে হয়েছে এগুলোই আজকের দিনে প্রয়োজনীয় বিষয়। আমি দেখেছি যে আলোকচিত্র সম্পর্কে কোনো কথাই নেই, কোনো টেক্সট বইয়ে নাই। কে গোলাম কাসিম ড্যাডি, কে নাইমুদ্দিন, কে নওয়াজের আহমেদ, কে আফতাবউদ্দিন আহমেদ, কিছু তো নেই। তো কেন থাকে না? কারণ এই ফটোগ্রাফি আমাদের কাছে মনে হয়েছে একটু চাপ দিলেই ছবি ওঠে, আর এখন তো চাপও দিতে হয়, স্পর্শ করলেই ছবি ওঠে। সুতরাং সবার ধারণা এরকমই যে যন্ত্রের সুবিধা পেলে শিল্পীর বোধহয় প্রয়োজন হয় না, ওটা সবাই বোধহয় শিল্পী হয়ে যায়। তো ব্যাপারটা তা নয়। আর 2টা কথা বলি, সময় সীমাবদ্ধ। সেটা হচ্ছে, আমি জানি যে অনেকে অস্বস্তিকর মনে হবে, অনেক কথা অনেকের কাছে স্বস্তিকর মনে হবে, তাদের জন্যই বলা। সেটা হচ্ছে যে নাইমুদ্দিন আহমেদ কি মুক্তিযোদ্ধা? মাইবুদ্দিন আহমেদ কি গেরিলা ফটোগ্রাফার 71-এর? আমি মনে করি হ্যাঁ, কিন্তু আমরা কি তাকে স্বীকৃতি দিয়েছি? এই কথাগুলো আজকে এই জন্যই বলা, যখন মন্ত্রণালয়ে যাই কয় স্যার ভাই আমাদের হাত পা বাঁধা, যথাযোগ্য জায়গায় পৌঁছে যাক। আমাদের এই বর্তমান সময়ের অন্যতম রাষ্ট্রনায়ক, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তিনি যেন শোনেন, তার গোয়েন্দা বাহিনী জানান যে শিল্পকলা একাডেমিতে এইসব কথাবার্তা হয়েছে। এইটা আমার কাছে এই জন্যই বলা, এবং এগুলো না জানলে আসলে আমরা জাতি হিসাবে উঠে যেতে পারব না। তিনি যে একটু গেরিলা মুক্তিযোদ্ধা এবং ক্যামেরা হাতে মুক্তিযোদ্ধা, আপনি ভাবতে পারেন আপনার সামনে এরকম, যারা 71 দেখেছেন বুঝতে পারবেন, এরকম অস্ত্র আছে, সেইটার মধ্যে তিনি বলছেন ক্যামেরা সারাতে হলে ক্যামেরাটা বাড়ি নিয়ে যেতে হবে। পাক বাহিনী, আমরা যারা দেখেছি ও অস্ত্রের সামনে, আমরা তো এমনিতেও শরীর কাঁপত যে এখনই বোধহয় ফায়ার হবে, এখনই মারবে। সেই লোকটা ঠান্ডা মাথায় মুক্তিযুদ্ধের বিষয়গুলো একজন আর্মির মাঝখান থেকে ক্যামেরা নিয়ে গিয়ে সেই ছবিগুলো ডেভেলপ করে এবং ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে। এত বড় অবদান, এর চেয়ে বড় অবদান কী হতে পারে? ছবিগুলো না গেলে তো আমরা জানাতে পারতাম না। এই জানোয়ারদের হত্যা করতে হবে। কামরুল হাসানের এই জিনিসটা যদি লক্ষ লক্ষ কপি হয়ে, মানে ইংলিশ ভার্সন হলো যখন কিলস ডেসডেমন, তাহলে কি মুক্তিযুদ্ধের বিষয়গুলো এইভাবে মানুষ জানতো? তো আমরা তো এইসব দলিল সংরক্ষণে, এইসব দলিলের কি তাৎপর্য, ভূমিকা, এটা কিন্তু আমরা বুঝি না। এই বোঝাবুঝির ব্যাপারটা অনুভবে থাকলে হবে না, রাষ্ট্রীয়ভাবে বোঝার দরকার আছে। এবং নাইমুদ্দিন আহমেদ নিজেই তো একটা মুক্তিযুদ্ধের ইতিহাস, সচিত্র ইতিহাস। তার ছবি, এই ধরনের ছবি আমরা কোথায় দেখব, কোথায় পাবো? কয়জন এইসব ছবি কতবার আপনারা দেখেন, আপনারা দেখা মাত্র বুঝবেন যে এইসব ছবি দেখা মাত্র আমরা ভুলিনি, এবং এইসব ছবি কতবার কত জায়গায় ছাপা হচ্ছে। কিন্তু এগুলো যথার্থ মর্যাদা সম্পন্ন প্রকাশনার মধ্য দিয়ে ছাপা হচ্ছে। আজকে একটা ডকুমেন্টারি দেখলাম নাইমুদ্দিন আহমেদের উপর, এটা অত্যন্ত ভালো কাজ করেছে শিল্পকলা একাডেমি, কারণ এইটুকুও একটা কিন্তু বড় ডকুমেন্ট। আজকে এটার তাৎপর্য আমরা বুঝবো না, 2 দিন পরে বুঝবো।
তার একটা ইমেজ থাকুক, একটা ঝাপসা ইমেজ থাকুক, যারা দলিল এবং আর্কাইভিস্ট অ্যাটিচিউড থেকে ভিশন তৈরি করেন তারা বুঝতে পারবেন যে এগুলোর কী গুরুত্ব। আজকে যে আমাদের এই দৃশ্যান্ধ দেশে দৃশ্য মাধ্যমের প্রতি আগ্রহ জন্মেছে, এটা একটা বড় কারণ, বড় খুশির খবর। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের চিন্তা চেতনা সবসময় অসম্ভব বেশি অক্ষর নির্ভর, সাহিত্য নির্ভর, বুদ্ধিমার্গীয়। ইমেজকে আমরা উপেক্ষা করি। ইমেজ যত সরাসরি আমাদেরকে আক্রমণ করে, আক্রান্ত করে, এরকম অন্য কোনো মাধ্যম করে না। এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না, এই জন্য যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দৃশ্য মাধ্যম সম্পর্কিত বিষয়গুলোকে প্রায় পড়া হয় না বললেই চলে। অতি সম্প্রতি কিছু কিছু বিভাগ হচ্ছে। কথা অনেক, শেষ কথা বলি। আমার বিষয় নাইমুদ্দিন আহমেদ কেন 21শে পদক পাননি, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে মনে করি যে আমার একটা আবেগ আছে, কতটুকু গুরুত্ব জানি না। আর এই পুরস্কার না পাওয়ার পেছনে আমি মনে করি গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র কারা করে? সরকার এক করে না, ষড়যন্ত্র করে বুদ্ধিজীবী সম্প্রদায়রাই। সেই বুদ্ধিজীবীদের উপর সরকার নির্ভর করেন। সরকার যেন সেই বুদ্ধিজীবীদের সরিয়ে দেন। ধন্যবাদ। একাডেমির চারুকলা বিভাগ, আপনারা যে এইরকম একটা আয়োজন করেছেন, এই আয়োজনটা যদি না থাকতো তাহলে এইসব বরেণ্য বিশিষ্ট আন্তর্জাতিক মানের আলোকচিত্র শিল্পীদের সম্পর্কে আমরা কোথায় বলতাম, কোন ফোরামে বলতাম। আর আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি যেহেতু মানুষের মুখ, চোখ, হৃদয় রিড করি, পাঠ করি, তা আমার মনে হয়েছে যে আমরা কিন্তু কোনো একটা জায়গায়, আমি শিল্পকলার কথাই বলছি বিশেষ করে, একটা মুমূর্ষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। বিষয়টা হলো যে এই ধরনের অনুষ্ঠান করলে, যে কোনো অনুষ্ঠানই হোক, বিশেষ করে এই যে অনুষ্ঠান, সব বরেণ্য ব্যক্তি যাদের ছবি আপনারা প্রায় সকলেই চেনেন, জানেন, অন্তত কার্ড করা, যাতে আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এমনি কার্ড নিয়ে বাড়ি বাড়ি পৌঁছানোর তো দরকার নেই, আজকাল সেই যুগ শেষ হয়ে গেছে। তো শিল্পকলার উচিত কার্ড করা, আমাদেরকে দিলেই কিন্তু আমরা নিজেরা শেয়ার করতে পারতাম, অনেকেই আসতো। তা আপনাদের মুখ পাঠ করে আমার মনে হয়েছে যে আপনারা কোনো না কোনোভাবে এই বরেণ্য ব্যক্তিদের পরিবার, আত্মীয়, নিকট আত্মীয়দের মধ্যেই অবস্থান করেন। সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারপরে যে আপনারা আসছেন, কারণ এই ধরনের অনুষ্ঠানে কেউ আসতে চায় না। আর যদি জানানো হয় তাহলে আমার মনে হয় কিছু উৎসাহী আসতে পারে। এই বাংলায় শিক্ষা সংস্কৃতিতে বিরাট অবদান। আমি যখন ছোট্ট শিশু, আমি তখন থেকেই আমার জানা মতে নাফিজ আহমেদ নাফতির সাথে আমার 9 বছর বয়সে বন্ধুত্ব যোগাযোগ। এত দীর্ঘ সময় বন্ধুত্ব আসলে একটা গৌরবের ব্যাপার। নাফিজের যে দুই চাচা, নাইমুদ্দিন আহমেদ এবং ডক্টর নওয়াজেশ আহমেদ, দুইজনের ঘনিষ্ঠ সান্নিধ্য আমি পেয়েছিলাম। আমিও চাচা ডাকতাম। আজকে নাফিজ যেই প্রবন্ধ উপস্থাপন করলেন, সেই প্রবন্ধে নাইমুদ্দিন সাহেব সম্পর্কে আমরা জানলাম এবং অনেক ঘটনা জানতাম না, সেটাও আমি প্রবন্ধটা আমি পড়েছি।